স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। অভ্যুত্থানের পর নানা ক্ষেত্রে সংস্কার শুরু হলেও এখনও শক্তিশালী বাজার সিন্ডিকেট, ঠকছে কৃষক ভোক্তা, কঠোর পদক্ষেপের দাবি। ঢাকা পাঠাইতে হলে লেবার খরচ আছে এবং আড়তদারিয়া দিন লাগে। গাড়ি ভাড়া 3 টাকা 4 টাকা পিস পড়ে, তারপর ওয়েস্টেজ আছে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনা, এখানে কিন্তু তারা সংস্কারের কোনো কথা বলে না। তাদের বিরুদ্ধে কি আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখেছি? একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি হতো, কারো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হতো, তো সেটা তো হচ্ছে না। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। বাড়িঘর আমাদের ক্ষতি হয়, গরু বছর বন্যায় নিয়ে যায়, আবার নৌকাদুন একেবারে নিঃস্ব হয়ে যায়। 4 কিলো খুবই ঝুঁকিপূর্ণ। এই জায়গা থেকে যদি আমাদের ব্লকটা দেওয়া হয় তাহলে আসলে আমরা সবচেয়ে উপকৃত হই। আসলে যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দটা পুরোপুরি খরচ করা হয় না। যেখানে বাঁধ নেই সেখানে বাঁধ যথাযথ হয়েছে কিনা এবং টেকসই হয়েছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোকপাত করতে পারি। সিডারের লন্ডভন্ড বরগুনায় এখনও নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। বেড়িবাঁধ মেরামতের ধীরগতি, দুর্যোগে মোকাবেলায় টেকসই সমাধান দাবি। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই সিন্ডিকেট বাজারের দাম বৃদ্ধির খবর। কর্তৃত্ববাদী সরকারের বিদায় ঘণ্টা বাজানো গেলেও নিয়ন্ত্রণে আসেনি বাজার। উল্টো মধ্যস্বত্বভোগী সহ বাজার সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা, যার প্রমাণও মিলেছে সরেজমিনে কৃষক পর্যায় থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর চক্র পরিদর্শনে, যেখানে দেখা গেছে কৃষকের উৎপাদিত সবজি 3 থেকে 5 হাত ঘুরে দাম বাড়ে 3 গুণ পর্যন্ত। এতে ঠকছে কৃষক এবং ভোক্তা, লাভের গুড় খাচ্ছে ফরিয়ারা। আহাদ আহমেদের ক্যামেরায় রকিবুল রাহাদের প্রতিবেদন। প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য অজুহাত দেখিয়ে মাত্র কিছুদিন আগেই রাজধানীর খুচরা বাজারে অধিকাংশ সবজি সেঞ্চুরি হাঁকিয়েছিল। তবে বর্তমানে কিছুটা দাম স্থিতিশীল হয়েছে। কিন্তু সবজির বাজার হঠাৎ করেই এমন উথাল পাতাল কেন হয় তা জানতে আমরা রাজধানী থেকে 3টি সবজি বাছাই করতে চাই। সেক্ষেত্রে আজকের বাজার আমরা দেখছি করল্লা বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 100 টাকা কেজিতে, ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা পিস এবং শীতকালীন আগাম সবজি শিম বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। খুচরা পর্যায়ে যখন এমন দাম, তখন উৎপাদক পর্যায়ে কেমন এবং তা কতটি হাত ঘুরে রাজধানীতে আসে তা জানবো আজকের প্রতিবেদনে। ঢাকার বাজারে প্রায় সব ধরনের সবজি আসে দেশের অন্যান্য জেলা থেকে। বাজার বিশ্লেষণে তাই আমরা বেছে নিলাম ঢাকার প্রতিবেশী জেলা মানিকগঞ্জকে। পাতার শরীরের শিশির ভাঙেনি তখনও, অথচ ভোরের আয়েশি ঘুমে সমাপ্তি টেনে কৃষকের মাঠে মাঠে ব্যস্ততা করছেন ফসলের পরিচর্যা। গ্রামের নাম বারাহির চর। এখানেই নিজের 60% জমিতে করল্লা চাষ করেছেন আবু সাইদ। জানালেন খরচের ফিরিস্তি। আমার 60% জায়গায় প্রতি ডিসিমেল কি আর কি 1,500 টাকা খরচ হয়েছে। আমি প্রতি শতাংশ থেকে 20 থেকে 25 কেজি করে আর কি পাইছি। মন হিসাবে এই যে আপনার 800 টাকা মন বা 1600-1700 টাকা মন, মানে করলা বুঝে আর কি। সাইদের মতন আরও অনেক চাষি খেতে চাষ করছেন শসা, ধুন্দুল, পটল, বেগুন, শিম, ফুলকপির মতো সবজি। জমি থেকে উৎপাদিত ফসল তুলে কৃষকেরা সাধারণত নিয়ে আসেন পাশের অস্থায়ী আড়তে। প্রধান খরচ মানে কেজি হিসাবে হয়তো বাই করা যাবে না। বিক্রি করতেছি হলো প্রথম বেচছি 2800 টাকা, পরে 2200 টাকা, এখন আর কি কমছে একটু দাম। মাছ বাঁচাইছেন কত? 800 দাম দাও, 800। সবজির দরদাম এবং বেচা কেনার বিষয়ে বিস্তারিত জানতে গোপনে ভিডিও ধারণ করে এখন টিভি। কত দিবি তুই? তুই ক 1800 দে যা। আমি 1800 নিম না। জানা গেল সবজির প্রাথমিক ক্রেতা স্থানীয় ব্যাপারীরা। পরিচিত কৃষকের ক্ষেত থেকে তুলে আনা পণ্য কেনেন তারা। দর হাঁকান আশেপাশের বাজার অনুযায়ী, যা পরিবর্তন হয় প্রায় প্রতিদিন। এবার দেখা যাক আমাদের নির্ধারণ করা
করল্লার বাজার দর কত? আরো 2-4টা দাম হইছে তাহলে ওসব আপনি শুন না বেশি বলে ছাড়ে দাও। আচ্ছা ঠিক আছে, যাও ক্লিয়ার। 900 থেকে 1200 টাকায় প্রতিমন করল্লা কিনছেন স্থানীয় ব্যাপারীরা, অর্থাৎ কেজিতে 30 টাকা। 30 মনে মাল আপনার 1000 থেকে 1200 পর্যন্ত কিনছি। ঢাকা পাঠাইতে হলে লেবার খরচ আছে এবং আড়তদারিয়া দেন লাগে, তো 1600-1700 পড়ে জায়গা। স্থানীয় ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করেন এখানকার বড় ব্যবসায়ীদের কাছে, যারা সবজিগুলো সরাসরি ঢাকা এবং অন্য জেলাতে পাঠান। দ্বিতীয় হাতেই পণ্যের দাম মন প্রতি বাড়ল 200 টাকা। কিন্তু কেন? কিনছি হলো 1500-1600 টাকা মন। আড়তদারি আছে, লেবার বিল আছে, গাড়ি ভাড়া আছে, এই খরচ হবে 45 টাকা পড়বো। স্থানীয় আড়ত ছাড়াও মানিকগঞ্জের জাগির কাঁচাবাজার আড়তে ফসল বিক্রি করেন কৃষক। এখানে দেখা মিলল রকমারি সবজির। আরেক সবজি ফুলকপি নিয়ে জানতে কথা হলো ব্যবসায়ী বশির আহমেদের সাথে। আমার প্রতি কেজিতে উৎপাদন খরচ আছে 20 টাকা থেকে 25 টাকা করে। তবে এখন বর্তমানে যে বাজার মূল্য পেয়েছি, আমাদের এটা চালান আসবে, লাভ হবে না। কারণ হচ্ছে আমাদের আগাম সিজনে যে ফুলকপিগুলো করি, এতে কিন্তু আমাদের খরচটা অনেক বেশি। ঢাকায় পিস হিসাবে বিক্রি হওয়া ফুলকপি মানিকগঞ্জ আড়তে কেনা হচ্ছে কেজি অথবা মনে। বাজার দর অনুযায়ী 1800 টাকা মন। সেক্ষেত্রে প্রতি পিস দাম পড়ে 35 টাকার মতন। আর শীতকালীন আগাম সবজি শিম আড়তদাররা কৃষকের কাছ থেকে কিনছে 1650 থেকে 1700 টাকা মনে। কেজি পড়ে 40 থেকে 42 টাকা। আমি দামে আনছি হলো আপনার 320, 350, এটি তো আপনার ঢাকায় নিয়ে পারলে পোষাইব না। আমার ঠগা, পাবলিকেরও ঠগা, এনে বেশির লাভ। এখানে শতকরা 5 টাকা কমিশনে পাইকারদের কাছে সবজি বিক্রি হয় বলে দাবি করেন আড়তদারেরা। তারপর পণ্য পাঠানো হয় ঢাকায়। আমি কৃষককে বিক্রি করে দেব, বিক্রি করে দেওয়ার পরে আমার পার্সেন্টেজ হলো শতকরা 5 টাকা। আমরা এখান থেকে মাল কিনে আপনার মনে করেন যে ঢাকা যাত্রাবাড়ি, তারপরে কক্সবাজার, চকরিয়া, এইসব মুকামে আমরা মাঝারি গাড়ি দিয়ে পাঠাই আর কি। আড়তদারের কথা ধরে এবার ফিরতে চাই ঢাকায়, দেখতে চাই ঢাকার আড়তের বাজার দর। রাতের কারওয়ান বাজার 10টার পর দেশের অধিকাংশ জেলা থেকে ট্রাকে চেপে সবজি পৌঁছায় রাজধানীর এই বাজারে। এবার জানতে চাই স্থানীয় আড়তের সবজির দামের সঙ্গে কতটা ফারাক ঢাকার আড়তের। বাজার ঘুরে দেখা গেল কারওয়ান বাজারের কিছু কিছু সবজি বিক্রি হয় 5 কেজিতে 1 পাল্লা হিসাবে। ফুলকপি, লাউ, চালকুমড়ার মতন সবজি শতক বা 20 হিসাবে। এখানে করল্লা মানভেদে মিলছে 400 টাকা পাল্লা, কেজিতে 80 টাকা। শিমের পাল্লা 480 থেকে 500 টাকা, কেজিতে প্রায় 100। কারওয়ান বাজারে মানিকগঞ্জের ফুলকপি পাওয়া গেল না। এর চেয়ে মানে এবং আকারে ছোট লালমনিরহাটের প্রতি পিসের ফুলকপির বাজার চলছে 32 থেকে 35 টাকায়। ওখানে লেবার খরচ পার পিস মনে করেন 1 টাকা 1.5 টাকা পিস পড়ে যায়, গাড়ি ভাড়া 3 টাকা 4 টাকা পিস পড়ে, তারপর ওয়েস্টেজ আছে, এগুলো সব মিলে দেখা গেছে যে 28-30 টাকা 32 টাকা পড়ে যায়। 400 টাকা পাল্লা, 80 টাকা পাইকারি, আরো খরচ আছে কেজি তো 2 টাকা। ঠিক আছে, আপনার মিন্তি খরচ আছে, গাড়ি ভাড়া আছে, ঘাটতি আছে। বাজার বিশ্লেষণে দেখা গেল কৃষক পর্যায় থেকে ঢাকার খুচরা ব্যবসায়ীদের হাতে পণ্য পৌঁছায় কম বেশি 5টি হাত ঘুরে, যেখানে আছে নানা ধরনের সিন্ডিকেট। আর এতে উৎপাদন মূল্যের দ্বিগুণ বেড়েছে সবজির দাম। ক্যামেরায় স্বীকার না করলেও কয়েকজন পাইকার জানান, কারওয়ান বাজার ও ঢাকার অন্যান্য পাইকারি বাজারে ট্রাক থামলেই মাল ভাঙার খরচ গুনতে হয় 2000 টাকা। এছাড়াও পরিবহন ও লেবার খরচের অজুহাত দিলেন তারা। আমার এক গাড়ি মাল বেচতে ভর্তি কাটা বেচা কিনা মানে শেষ হইব 21000 টাকা খরচ হইব। লেবারের মাল বস্তা প্রতি খরচ নেয়, আর পরে আপনার ময়লা হালা তারা 20 টাকা করে নেয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানান সংস্কারের রব উঠলেও বাজার সিন্ডিকেটে পরিবর্তন আসেনি বলে মতামত দেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার কারণেই অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ তাদের। দুর্ভাগ্যজনকভাবে যেটা মানুষের 18 কোটি মানুষের স্বার্থ জড়িত, সেটা হলো নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনা। এখানে কিন্তু তারা সংস্কারের কোনো কথা বলে না। তো তার কারণে ব্যবসায়ীরা মনে করলো যে না, ঠিক আছে, আগে আমরা যেভাবে করেছি এটা এখন এবারও চলবে। প্রশাসনের অস্থিরতা ও দুর্বলতায় বাজার সিন্ডিকেট আরো শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ। যা ভাঙতে দরকার সরকারের কঠোর নিয়ন্ত্রণ। এখন যে বাজারের পরিস্থিতি, এই যে অস্বাভাবিক পরিস্থিতি যারা তৈরি করে রেখেছে,
তাদের বিরুদ্ধে কি আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখেছি? একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি হতো, কারো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হতো। তো সেটা তো হচ্ছে না। তো এই কারণে কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে। আমি মনে করি যে এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি, তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না। ইতিমধ্যে সরকার টিসিবি এবং বেসরকারি উদ্যোগে পণ্য বিক্রির মাধ্যমে সমান্তরাল বাজার সৃষ্টির ব্যবস্থা করেছে। তবে সিন্ডিকেট দমাতে না পারলে স্থায়ী সমাধান আসবে না বলে শঙ্কা বাজার অর্থনীতিবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সরবরাহ কমার অজুহাতে ঝালকাঠির বাজারেও বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ঝালকাঠির বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন বাজারে? আর 10 থেকে 20 টাকা কেজিতে যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি, এই সবজির দাম বাড়ানোর কারণ কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে ব্যাপক সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর আমি কয়েকটি বাজার ঘুরে দেখেছি এবং এ সময় ক্রেতা বিক্রেতা এবং পাইকারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, বাজারে কিন্তু শীতকালীন সবজির ব্যাপক সরবরাহ রয়েছে। এরপরও গেল সপ্তাহের তুলনায় আজকের বাজারে অধিকাংশ শাকসবজির দাম বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে। এর কারণ হিসেবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ঝালকাঠি জেলায় যে পরিমাণ সবজির চাহিদা রয়েছে এর 70 থেকে 80 ভাগ সবজি যশোর, সাতক্ষীরা, খুলনা সহ অন্যান্য জেলা থেকে যোগান দেওয়া হয়, আর বাকি 30 ভাগ স্থানীয় পর্যায়ের সবজি থেকে যোগান হয়। আর তারা বলছেন যে এই যে যেখান থেকে সবজি উৎপাদন হয় সেখানে কৃষকের হাত থেকে সবজি এই বাজারে ব্যবসায়ীদের হাতে আসতে 4 থেকে 5টি হাত বদল হয় এবং এই হাত বদলের পর্যায়ে কিন্তু তারা প্রতিটি হাতে হাতে দাম বেড়ে যায় এবং পরিবহন কষ্ট বাড়ায়। তারা এই সবজি বাড়তি দামে কিনছেন এবং বাড়তি দাম তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে আমি যেটি দেখেছি, আসলে এখানকার যে স্থানীয় ব্যবসায়ীরা, তাদের মধ্যে একটি অধিক মুনাফা লাভের প্রবণতা রয়েছে। এ কারণেও কিন্তু বাজারে আসলে এই সবজির দাম অনেকটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু উল্লেখযোগ্য সবজির দাম আমি বলছি। আজকের বাজারে পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 100 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 টাকা, সিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, সাদা বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা এবং কালো বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 45 টাকা, মূলা বিক্রি হচ্ছে 50 টাকা, শসা বিক্রি হচ্ছে 50 টাকা এবং প্রতি পিস লাউ আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 120 টাকা। এই লাউ কিন্তু গত সপ্তাহে 80 টাকার লাউ 60 টাকা বিক্রি হয়েছে এবং 120 টাকার লাউ বিক্রি হচ্ছে 100 টাকায়। অর্থাৎ আমি যে কয়টি সবজির দাম বলেছি, এই সমস্ত সবজি কিন্তু গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে। তবে স্থানীয় ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আসলে এই বাজার মনিটরিং কে দুষছেন যে অধিকতর যদি বাজার মনিটরিং করা যেত তাহলে কিন্তু এই ব্যবসায়ীরা যে অধিক মুনাফা লাভের যে প্রবণতা রয়েছে সেটি তারা করতে পারতেন না, তাহলে বাজার কিছুটা হলেও সহনশীল থাকতো। আর ক্রেতারা বলছেন, আসলে এখন বাজারে প্রচুর সবজি থাকার পরেও তারা এই সবজি কিনতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তাই প্রশাসনের কাছে দাবি যে নিয়মিত যেন তারা বাজার মনিটরিং করেন। রওশন, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতি সবশেষ। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে সরবরাহ বাড়ায় চাষের মাছের পাশাপাশি দাম কমেছে অধিকাংশ সামুদ্রিক মাছেরও। কেজিতে 20 থেকে 50 টাকা কমে বিক্রি হচ্ছে মাছ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানতে চাই যে বাজারে মাছের সরবরাহ কেমন আর দাম যে কমেছে, দামের বিষয়ে কি সন্তুষ্ট কিনা ক্রেতারা? রসুন, সাপ্তাহিক ছুটির দিনে আমরা দেখি যে বাজারে ক্রেতার সমাগম যেমন বাড়ে তেমনিভাবে মাছের সরবরাহ বাড়ে। আমরা আজকের বাজারে এসে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। বাজারে মাছের সরবরাহ বেড়েছে, মিঠা পানির মাছের পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। বিশেষ করে কিছুদিন আগে সাগরে মাছ ধরার উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি উঠে যাওয়ার পর জেলেরা সাগরে মাছ ধরতে যাচ্ছে এবং সেই মাছগুলো বাজারে আসাতে মূলত দাম 20 থেকে 50 টাকা পর্যন্ত কমে এসেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। আর দাম কমাতে খানিকটা স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা, যদিও তারা বলছেন যে এখনও যে পরিমাণ দাম কমেছে তা তাদের সন্তুষ্টির যে জায়গা সেখানে পুরোপুরি আসেনি। আজকের বাজারে মাছের নির্দিষ্ট করে যদি দরদাম বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিঠা পানির মাছের মধ্যে রুই, কাতল আকার ভেদে বিক্রি হচ্ছে
260 থেকে 300 টাকায়। তবে যে বড় সাইজের 3 কেজি 4 কেজি ওজনের যে কাতলগুলো সেগুলো অবশ্যই বিক্রি হচ্ছে 350 টাকার উপরে। এছাড়া তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের দাম অনেকটা কমে এসেছে গত সপ্তাহের তুলনায়। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি তেলাপিয়া এবং পাঙ্গাস বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজি দরে, যা গত সপ্তাহেও আমরা দেখেছি 200 টাকার উপরেই বিক্রি হয়েছিল। আর সামুদ্রিক মাছের মধ্যে চট্টগ্রামের বাজারে লইট্টা মাছের সরবরাহ বেশ আমরা দেখতে পাচ্ছি এবং চট্টগ্রামের মানুষের কাছে লইট্টা মাছের চাহিদাও বেশ থাকে। সেই জায়গাতে আমরা দেখছি যে আজকে কেজি প্রতি 150 থেকে 200 টাকায় লইট্টা মাছ বিক্রি হচ্ছে। এছাড়া পোয়া মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা এবং বড় আকারের যে পোয়া মাছ সেগুলো অবশ্যই 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ইলিশের বাজারের কথা যদি বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইলিশের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে যে দামে বিক্রি হয়েছিল আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই একই দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ বড় আকারের ইলিশ যেগুলো 1 কেজি থেকে তা বেশি, সেই ইলিশগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি দরে। মাঝারি আকারের 900 কিংবা 950 গ্রাম ওজনের ইলিশগুলো বিক্রি হচ্ছে 1600 টাকায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কর্ণফুলী বাজারের থেকে মাছের দরদামের সবশেষ দর্শক। 5 আগস্টের অভ্যুত্থানের পর বদল এসেছে একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ে। বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা 52 দিনগুলো আর শেখ কামালের জীবনীও। তবে রেখে দেওয়া হয়েছে 7ই মার্চের ভাষণ। ইংরেজি বইয়ে সম্পূর্ণ নতুন পাঠ্য যুক্ত করা সহ আইসিটি বইয়েও এসেছে নানা পরিবর্তন। পাঠ্য বইয়ের পরিমার্জনের বিস্তারিত তুলে ধরেছেন ফরহাদ বিন নূর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর হাত দিয়েছে শিক্ষা সংস্কারেও। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়েও আনা হয়েছে সংযোজন বিয়োজন। ঠিক কোন বইয়ে কি কি সংযোজন বিয়োজন করা হলো আজকে সেটি জানানোর চেষ্টা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীর অংশ 52 দিনগুলো। একইভাবে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর। এছাড়া কবিতা দিলওয়ারের মানুষ সকল সত্য আর মহাদেব সাহার শান্তির গানও বাদ পড়েছে। 28টি করে গদ্য এবং কবিতার মধ্য থেকে 2026 সালের এইচএসসি পরীক্ষার জন্য 12টি করে গদ্য এবং কবিতা নির্বাচিত করা হয়েছে, যেখানে গদ্য নতুন করে যুক্ত হয়েছে প্রমথ চৌধুরীর সাহিত্যে খেলা, মোতাহির হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ, সৈয়দ মুজতবা আলীর গন্তব্য কাবুল এবং শওকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ। আর কবিতা যুক্ত হয়েছে আলাউলের ঋতুবর্ণন এবং আল মাহমুদের বিখ্যাত সোনালী কাবিন কাব্যগ্রন্থের প্রত্যাবর্তনের লজ্জা। প্রমথ চৌধুরী বর্ষা এর পরিবর্তে সাহিত্যে খেলা, রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ এর পরিবর্তে অর্ধাঙ্গী এবং কাজী নজরুল ইসলামের আমার পথের পরিবর্তে যৌবনের গান যুক্ত করা হয়েছে। তবে সহপাঠীর উপন্যাস ও নাটকে কোনো পরিবর্তন আনা হয়নি। ইংলিশ ফর টুডে বইয়ে শেখ কামালকে নিয়ে 6 পৃষ্ঠার যে জীবনী এতদিন পাঠ্য ছিল সেটি বাদ দেওয়া হয়েছে। রাখা হয়েছে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। তবে এই ভাষণের পরিচয়ে শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হয়েছে, সঙ্গে তার ছবিও। এছাড়া এই বইয়ের সম্পূর্ণ নতুন করে রিডিং ফর প্লেজার যুক্ত করা হয়েছে, যেখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম, ল্যাংস্টন হিউজেসের থ্যাংক ইউ ম্যাডাম, সাদাত হোসেন মান্টুর তোবা টেকসিং গল্প, ইমাম আল গাজ্জালির ডেথবেড, এমিলি ডিকিনসনের হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, পাবলো নেরুদার বার্ড এবং আন্তন চেখোভের নাটক প্রপোজাল পাঠ্য হিসেবে রাখা হয়েছে। এবং সবশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়েও এসেছে খানিকটা পরিবর্তন। প্রথম অধ্যায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তর জানতে নতুন করে আরও 2টি প্যারা সংযোজন করা হয়েছে। একই অধ্যায়ের ক্রায়োসার্জারি বাদ দিয়ে সেই জায়গায় যুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ ইন্টারনেট অফ থিংস। প্লেজিয়ারিজম লেখা হয়েছে নতুন করে। আর পঞ্চম অধ্যায়ের কনসেপ্ট অফ প্রোগ্রামিং একেবারে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে ভিজুয়াল বেসিক, অ্যালগল, ফোরট্রান এর মতো অপ্রচলিত প্রোগ্রামগুলোর ধারণাও। বিগত স্বৈরাচার সরকারের সময় শিক্ষাক্রমে একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। সেখান থেকে বের হয়ে শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের উদ্দেশ্যেই পাঠ্য বই পরিমার্জন করা বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। শিক্ষা সিলেবাস কারিকুলাম যাতে এটা একটা কোনো দলের সম্পত্তি না হয়ে ওঠে। পরিমার্জন করতে গিয়ে আমাদের শুধু যে গ্রহণ বর্জন করতে হয়েছে তা নয়, অনেক কিছুই, অনেক বানান, অনেক বাক্য, এগুলোরও পরিবর্তন করতে হয়েছে। বেশ কিছু ছবি পরিবর্তন করতে হয়েছে। এদিকে এই পরিমার্জন জুলাই বিপ্লবেরই আকাঙ্ক্ষা বলে মনে করেন এই শিক্ষাবিদ।
আমাদের ছাত্র জনতার বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে, সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি, কিন্তু এটার একটা স্থায়ীকরণ প্রয়োজন, যাতে করে পরবর্তীতে আবার পরিবর্তন না হয়ে যায়। যে রাজনৈতিক সরকারই আসুক, তারা একচোখা হয়ে যায়। এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায়, সেটা অবশ্যই উত্তম। চলছে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের কাজ। 2-1 দিনের মধ্যে যেতে শুরু করবে বাজারেও। নকল এড়াতে বইয়ের প্রথম 2 পাতায় এনসিটিভির মনোগ্রাম দেখে কিনতে হবে শিক্ষার্থীদের। তবে প্রিন্টিং প্রেসগুলোকে মানসম্মত বই বাজারে সরবরাহের আহ্বান সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। আমনের ভরা মৌসুমেও স্বস্তি নেই নোয়াখালীর সুবর্ণচরের কৃষকদের মনে। বন্যার 2 মাস পরও মাঠ থেকে পানি না নামায় আমন আবাদ করতে পারেননি বহু কৃষক। এমন অবস্থায় উৎপাদনের লক্ষ্য পূরণ তো দূরের কথা, উল্টো আশঙ্কা প্রান্তিক কৃষকের খোরাক নিয়ে। তবে বিকল্প উপায়ে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন নাসিম শুভ। যেখানে থাকার কথা সোনালী ধান, সেই মাঠ এখন কচুরিপানায় ভরা। চড়ে বেড়াচ্ছে গবাদি পশু। তাই তো আমনের ভরা মৌসুমে সুবর্ণচরের চরভাটা ইউনিয়নের কৃষক মোহাম্মদ নুরুল্লাহর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মৌসুমে প্রায় 250 মণ ধান পান তিনি, যা বিক্রির টাকায় চলে সংসার। তবে এবার বন্যার পানি জমে থাকায় অধিকাংশ জমিতে আবাদ হয়নি। প্রতি বছর 200-250 মণ ধান হয়। এবারে পানির কারণে দাম 2টামও হারিনো, 1টামও হারিনো, মানে হানির কারণে মার খেয়ে গেছি। পানি সরতেছে না, এখনো প্রচুর পানি জমিনে। জেলার হাজারো কৃষকের একই অবস্থা। ভয়াবহ বন্যায় জেলার অধিকাংশ আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে চারা। কিছু জমিতে একাধিকবার চারা দিলেও নষ্ট হয় সব। বন্যার 2 মাস পেরোলেও এখনও অনেক স্থানে জমে আছে পানি। এমন অবস্থায় জেলার শস্য ভাণ্ডার খ্যাত সুবর্ণচরের বেশিরভাগ কৃষকই দিশেহারা। অতিবৃষ্টির কারণে সম্পূর্ণ বীজ নষ্ট হয়ে গেছে পানিতে। পরবর্তী সময়ে আমরা আবার মার্কেট থেকে, এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করে আনছি। আনার পরে দুর্ভাগ্য, সেটাও নষ্ট হয়ে গেছে। সম্পূর্ণ জমি এখন আপনার ধানহীন, ধান নাই বললে চলে। জলবদ্ধতার কারণে এই ক্ষেতগুলা চাষাবাদ হয় নাই। আর আদৌ আগামীতে হবে কি না, এটা আমরা সন্দিহান। এখন এই জলবদ্ধতা নিষ্কাশন না হলে কৃষি নির্ভর থেকে আমরা অনেকটা পিছায় পড়ব। আগে কখনোই এভাবে ফসলের মাঠ খালি পড়ে থাকতে দেখেননি স্থানীয়রা, যার জন্য প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট কারণও রয়েছে বলছেন অনেকে। পানি অনেকে যাই ফেলাই দেয় না, কার্বুট সরাই দেয় না। তো এই কারণে মানে পানি জমার কারণে আপনার জ্বালা নষ্ট হয়ে ধান টান সব নষ্ট হয়ে গেছে। এগুলো অবহেলিতভাবে হয়ে দিয়েছে। শস্য এবং ধান কুচি মানে হইতে হারানো হানি আবদ্ধ হয়েছে। এখন আমরা খুব মানে অভাবে আছি। আমাদের প্রধান খালগুলো দখল এবং দূষণের কারণে এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সুবর্ণচরের পানি কোথাও নিষ্কাশন হতে পারেনি। আমরা জোর দাবি জানাচ্ছি সুবর্ণচরের প্রধান খালগুলো অনতি বিলম্বে সংস্কার করা হোক। ফলন বিপর্যয়ের কথা স্বীকার করে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলার কৃষি কর্মকর্তারা। আমাদের যে শীতকালীন যে সবজি এবং আমাদের হাইব্রিড এবং উপসি যে বড় ধানের বীজ এবং সার, এই সহায়তাগুলো আমাদের এখন কার্যক্রমগুলো চলছে। সর্বমোট প্রায় আমার যতদূর জানি আমি 22,000 কৃষককে সম্ভবত সুবর্ণচরে এবার প্রণোদনা দেওয়া হবে। চলতি মৌসুমে জেলায় 1,74,145 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য নির্ধারণ করে কৃষি বিভাগ, যার মধ্যে অনাবাদি রয়ে গেছে 50,418 হেক্টর জমি। এখন নোয়াখালী। 17 বছর আগে 2007 সালের এই দিনে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয় উপকূলীয় জেলা বরগুনা। সে ক্ষত বুকে নিয়েই আসার বসতি গড়ে তুলেছেন উপকূলীয় বাসিন্দারা। তবে দীর্ঘ সময় পরেও দুর্যোগ মোকাবিলায় টেকসই কোনো সমাধান মেলেনি প্রান্তিকেই জনগোষ্ঠীর। বিস্তারিত জানাচ্ছেন জিয়াদ মাহমুদ। ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা বোঝাতে পশ্চিমা গণমাধ্যম এটিকে আখ্যা দেয় আর সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম উইথ কোর অফ হারিকেন উইন্ডস হিসেবে। আঘাতের তীব্রতায় সেদিন মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় প্রান্তিক এই জনপদ।
বরগুনায় সিডরের প্রভাবে ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হয় নিম্নাঞ্চল। ব্যাপক ক্ষতি হয় জানমালের। উপকূল জুড়ে সিডরের ক্ষয়ক্ষতির সে চিত্র আজও ভোলেনি উপকূলীয় বাসিন্দারা। 6 মাস তোমাকে খালি কানতে কানতেই গেছে, আর ওই মেয়ে ছোটরা পাই না, তখন বিরছেইছি, খালি যেখানে খোঁজ পাইছি সেখানে দৌড়ে গেছি। সিডার শুরু হওয়ার পর তো মাইলে ওই রাস্তায় উঠছি পর ওই মাইয়া দৌড়ি যে মেলা আছে অন্য বাজারের লগে হেবে চুল পেঁচাইছে। একজন মহিলা গর্ভবতী, তার পেটের ভিতরে একটা বাচ্চা প্রায় 7 মাস 8 মাস হয়েছে, সেটা ওই এক কবরে 2 জন রাখা হয়েছে। এই তো 30টা কবর এই জায়গায় দেওয়া হয়েছে। 15-20 মিনিটের মধ্যে দেখি আমরা আমাদের কোমর সমান পানি এই আমাদের সিপিপি অফিসে, অর্থাৎ একটা ভয়ঙ্কর মানে ওটা কি বলে সুপার সাইক্লোন যাকে বলে 220 কিলোমিটারের ঊর্ধ্বে এর তীব্রতা ছিল। 5 ক্যাটাগরির ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর স্থানীয়দের সহায়তা এগিয়ে আসে বিভিন্ন দাতা সংস্থা। তবে সেই সহায়তা একেবারেই নামমাত্র। শত শত কোটি টাকা বরাদ্দ আমরা শুনছি, কিন্তু আসলে বাস্তবে সেটা জনগণের কাছে সেটা পৌঁছায় নাই। শুধুমাত্র ছবি সর্বস্বই ছিল তাদের এনজিওর সাহায্যের, তাদের সাহায্যের ধরন। বাড়িঘর আমাদের ক্ষতি হয়, গরু বছর বন্যায় নিয়ে যায়, আবার নৌকাদুন একেবারে নিঃস্ব হয়ে যায়। তাদেরকে আসলে দেখে দুটো শুকনো মুড়ি, দুটো শুকনো চিরা। ঘূর্ণিঝড় তো দূরের কথা, জোয়ারের পানিতে টেকার মতো বেড়িবাটিও করা হচ্ছে না। তো এখানে যেটা বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বরাদ্দ নেই, বরাদ্দ কম। আসলে যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দটা পুরোপুরি খরচ করা হয় না, সেখানে দুর্নীতি রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বরগুনায় এখনও নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। পাশাপাশি জেলার 805 কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে রয়েছে ধীরগতি। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ চলমান রয়েছে। 4 কিলো খুবই ঝুঁকিপূর্ণ। এই জায়গা থেকে যদি আমাদের ব্লকটা দেওয়া হয় তাহলে আসলে আমরা সবচেয়ে উপকৃত হই। যে সকল উপকূলীয় বাঁধ আছে সেই বাঁধগুলো বর্তমানে যে অবস্থা আছে সেগুলো পুনর্নিরীক্ষার মাধ্যমে আমরা বিল্ড ব্যাক বেটার কনসেপ্টের মাধ্যমে পুনর্গঠন এবং পুনঃসংস্কার করতে পারি। যেখানে বাঁধ নেই সেখানে বাঁধ যথাযথ হয়েছে কিনা এবং টেকসই হয়েছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোকপাত করতে পারি। সিআইপি প্রকল্প, যেটা বিদেশি অর্থায়নে বাস্তবায়িত হয়েছে, একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং এর পরবর্তী ফেজ সিআইপি 2 প্রকল্প প্রস্তাবিত আছে। তো আসলে এই প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয় তখন একটা স্থায়ী সমাধান হবে, কিন্তু আমাদের যেহেতু 805 কিলোমিটার বেড়িবাঁধ, এটাকে পুরোপুরি স্থায়িত্ব রূপ দিতে সময় লাগবে। ঘূর্ণিঝড় সিডর উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম। সরকারি হিসেবে এই ঘূর্ণিঝড়ে বরগুনায় প্রাণ হারায় 1345 জন, বেসরকারি হিসেবে যা আরও কয়েক গুণ। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। গত 24 ঘন্টায় ফরিদপুরের হাসপাতালে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 27 জন, মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আরও 102 জন রোগী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন যে মৃত্যু সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা তো নিম্নমুখী নয়, সেক্ষেত্রে ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? তারা কিন্তু পদক্ষেপ প্রথম থেকেই দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে বিভিন্ন স্কুল মাদ্রাসায় গিয়ে কিন্তু বিভিন্ন রকম সেমিনার সভা করা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ বিষয় করণীয় কি সেই বিষয়ে সচেতন করার জন্য। অন্যদিকে স্থানীয় সরকারের যে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা রয়েছে সেই পৌরসভা এবং ইউনিয়ন পরিষদও কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছে। তবে আমি এই ফরিদপুর মেডিকেল কলেজে এসে কিন্তু দেখতে পেয়েছি এখানে প্রায় 1.5 শতাধিক ডেঙ্গু রোগী রয়েছে। আমরা কিন্তু দেখতে পেয়েছি অধিকাংশ রোগীরই কিন্তু কেউ মশারি টানাচ্ছে না। এই বিষয়ে কথা বলেছিলাম দায়িত্বরত বা কর্তব্যরত সিস্টারদের সঙ্গে। তারা বলেছেন যে আমাদের পক্ষ থেকে বা চিকিৎসকদের পক্ষ থেকে বারবার রোগীদের তাকে দিলেও কিন্তু তারা সেটা মানছে না। এটা হচ্ছে বড় সমস্যা। অর্থাৎ মানুষের মধ্যে আইন মানা বা নির্দেশনা মানার প্রবণতা কম থাকাই একটা অন্যতম কারণ। অন্যদিকে যে মৃত্যু 4 জনের হয়েছে সেই বিষয়ে কথা বলেছিলাম সিভিল সার্জনের সঙ্গে। তিনি বলেছেন যে দেখা গেছে যে গ্রাম থেকে যে রোগীটি আমাদের কাছে আসছে এবং খুব খারাপ অবস্থা আসার কারণে মূলত তার প্রাণহানি ঘটছে। যে ডেঙ্গু প্রাথমিকভাবে যদি রোগ শনাক্ত হওয়ার পরই ডাক্তারের পরামর্শ নিত বা ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে পারতো হয়তো তার প্রাণ রক্ষা করা যেত, এমনকি মনে করেন সিভিল সার্জন। তো জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা তিনি বলেছেন যে তার পক্ষ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক, বর্তমান সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক কিন্তু প্রতিটা উপজেলা 9টি উপজেলা এবং 6টি পৌরসভা রয়েছে, সব জায়গায় কিন্তু তারা একই রকম প্রচারণা মাইকিং লিফলেট
বিতরণ করেছে মানুষকে সচেতনতা করার জন্য। এইরকম কথা বলতে তারপরে কিন্তু ডেঙ্গু প্রতিদিন 30 থেকে 40 জনের মতো করে প্রতিদিন করে বাড়ছে গত 15 দিন যাবত ধরে, এমনটি আমরা দেখতে পেরেছি। তো আপনাকে বলতে হয় যে সদর হসপিটালে আমি গিয়েছিলাম, সদর হসপিটাল কিন্তু এখন প্রায় 12 জন রোগী ভর্তি আছে। যদিও আসার কথা হচ্ছে 1474 জন রোগী এই পর্যন্ত চিকিৎসা নিল, তার মধ্যে প্রায় 1359 জন রোগী কিন্তু সুস্থ বাড়িতে পেয়ে গেছে। এটা একটা আশার খবর। তো সিভিল সার্জনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সরঞ্জাম এবং কিট যেটা টেস্ট করা হয় সবকিছু কিন্তু পর্যাপ্ত রয়েছে। অন্যদিকে চিকিৎসক সংকট আসছে না এমনটি আমরা জানতে চেয়েছিলাম। এক্ষেত্রে সিভিল সার্জন বলেছেন যে এই রোগের জন্য স্পেশাল কোনো চিকিৎসক প্রয়োজন হয় না, যে চিকিৎসকগুলো আমাদের হসপিটালগুলোতে, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে তারাই কিন্তু এই চিকিৎসা সেবা দিচ্ছে এবং দিয়ে যাচ্ছে। সুতরাং চিকিৎসা সংকটের কোনো বিষয় নেই। অন্যদিকে ওষুধ বা যে কিটের সংকট নেই, সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এ ছিল ফরিদপুরের ডেঙ্গুর সর্বশেষ খবর। চলছে পর্যটন মৌসুম। রাঙামাটির পর্যটন খাত আবারও চাঙ্গা হতে শুরু করেছে। মৌসুমের শুরুতেই বিভিন্ন পর্যটন স্পটে উপস্থিতি বেড়েছে পর্যটকদের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, বিভিন্ন স্পটে পর্যটক উপস্থিতি বাড়ায় স্থানীয় অর্থনীতিতে কোনো প্রভাব পড়েছে কিনা, আর ব্যবসায়ীদেরা কোনো ছাড় রেখেছেন কিনা পর্যটকদের জন্য জানাবেন। রসুন, আপনি জানেন যে রাঙ্গামাটি শহর মূলত হ্রদ কেন্দ্রিক যে পর্যটন ব্যবস্থা গড়ে উঠেছে সেটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে কৃত্রিম জলাধার সেই কাপ্তাই লেককে কেন্দ্র করে। এর সঙ্গে সাজেক এবং কাপ্তাই এই দুটো পর্যটন স্পট মূলত পর্যটকদের ভিন্ন মাত্রা দিয়েছে পর্যটন ভ্রমণের ক্ষেত্রে। একটুখানি বলে রাখি যে গত 4 মাস ধরে কিছুটা যে জুলাই বিপ্লব শুরু হয়েছিল তখন থেকে এই পর্যটক কমে গিয়েছিল। এর মধ্যেই সর্বশেষ আপনি জানেন যে গত সেপ্টেম্বরে এখানে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে কিছুটা সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার কারণে বিগত 31শে অক্টোবর পর্যন্ত পর্যটন ভ্রমণের নিষেধাজ্ঞা ছিল জেলা প্রশাসনের। সেই জায়গাটি উত্তরণ করে 1 নভেম্বর থেকে শুরু হয়েছে। এখন গত 15 দিন ধরে বেশ পর্যটকদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে সাজেক, রাঙ্গামাটি শহর এবং কাপ্তাই তিনটি যে পর্যটন স্পট রয়েছে রাঙ্গামাটি জেলার, এই তিনটি পর্যটন স্পটেই মূলত বেশ পর্যটকদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। একটুখানি বলে রাখি যে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে যে পর্যটন খরায় ভুগেছিলেন তারাও আসলে কিছুটা স্বস্তিতে আছেন এই মুহূর্তে। কারণ আমরা এখন কথা বলেছিলাম আজকে যারা পর্যটন ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে এই মুহূর্তে রাঙ্গামাটি শহরে অন্তত 70% আবাসিক মোটেলগুলো, রিসোর্টগুলো বুকিং রয়েছে এবং পর্যটকদের বেশ উপস্থিতি রয়েছে। রাঙ্গামাটি শহর এবং কাপ্তাই এবং সাজেক এই তিনটি পর্যটন স্পটে অন্তত 10,000 মানুষের রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। ছুটির দিনগুলো তো বিশেষ করে ঈদ, পার্বণ এবং যে লম্বা যে ছুটির দিনগুলো সেখানে অন্তত 50 থেকে 70,000 পর্যটক এখানে আসেন ভ্রমণে। আমি এখন দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির ঝুলন্ত সেতু এলাকায়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ঝুলন্ত সেতু রয়েছে 335 ফুট দৈর্ঘ্যের। এই ঝুলন্ত সেতুতে বেশ পর্যটকদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে পর্যটকদের ভালো উপস্থিতি রয়েছে। এই মৌসুমের শুরুতে যেহেতু পর্যটকরা আসতেছেন, পর্যটন এই মৌসুমে ভালো ব্যবসা করবেন এমনটাই প্রত্যাশা করছেন পর্যটক ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। রোশন। সিনেপ্লেক্স যুগে প্রবেশ করল দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ যশোর মনিহার সিনেমা হল। শুক্রবার সকাল 10টায় সিনেপ্লেক্সের উদ্বোধন করেন এস ইসলাম অ্যান্ড সন্সের পরিচালক নেহাল নাদির। 66 আসন বিশিষ্ট এই প্রেক্ষাগৃহের আধুনিকায়নে বসানো হয়েছে আধুনিক প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি সাউন্ড সিস্টেম। উদ্বোধনের পরই সকাল 10:30টায় প্রদর্শিত হয় সাকিব খান অভিনীত দরদ সিনেমা। আধুনিক প্রযুক্তির এই সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করেন দর্শকরা। এর আগে যশোরে 1983 সালের 8 ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে 1430 আসন নিয়ে যাত্রা শুরু করে মনিহার সিনেমা হলটি। শীতের আগমনের সাথেই ব্যস্ততা বাড়ছে গাছিদের। গেল 5 বছরে যশোরে খেজুর গুড় এবং রস থেকে বাণিজ্য হয়েছে 450 কোটি টাকা। চলতি মৌসুমে উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। রিপন হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন এনামুল হক। প্রকৃতির পালাবদলে এখন প্রভাতে শিশির ভেজা ঘাস আর সামান্য কুয়াশার আবরণ জানান দিচ্ছে শীতের আগমন। তাই আবারও শীত মৌসুম শুরু হতে না হতেই গাছ তোলা, হাঁড়ি প্রস্তুত, রস জ্বালানোর চুলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের গাছিরা। আর কয়েকদিন পরেই রস সংগ্রহ করে মেঠো পথ ধরে নিরন্তর ছুটে চলবেন তারা। আমরা গাছ তুলবো, চাষবো, ভাড় আনবো, চুলো বানাবো, তারপরে মাসখানেকের ভিতরে আমরা রস পাবো। এখন গাছ তুলছি, গাছ চাষ দিচ্ছি, বুঝছেন। এখন গাছিরা এসে খুব কাজ তাড়াহুড়োর পরে, এখন তো সিজন, তাড়াহুড়োর পরে গাছ
তুলছে। এই দেশের এই খেজুর গাছই হলো যশোরের সম্পদ, হচ্ছে এই দেশের সম্পদ। এই রসগুড়ি বিখ্যাত, দেশ বিদেশে যায়। গাছ হালকা করে কাটবে আর 4-5 পালা ভাগে গাছ কাটে, যার জন্য রসটা মিষ্টি হয়, গাঢ় হয়, আলাদা একটা টেস্ট। যশোরের বানিয়ালী গ্রামের আবুল কাশেম গত বছর 28টি গাছ থেকে রস সংগ্রহ করে গুড় পাটালি তৈরি করে লাভ করেছিলেন 30,000 টাকা। এবছরও সমপরিমাণে খেজুর গাছ তুলেছেন তিনি। 40 বছর আগে থেকে আমি গাছ কাটি। এই মোটামুটি গরিব মানুষ তো, ওর কোনো হিসেব থাকে না, এরপরে মোটামুটি আমার চলে। যশোরের গুড় শুধু দেশ জুড়ে সমাদৃতই নয়, পাল্টে যাচ্ছে এই জেলার অর্থনীতিও। গেল 5 বছরে এই জেলায় উৎপাদন হয়েছে 15 লাখ টনের বেশি রস ও গুড়, যাতে বাণিজ্য হয়েছে 450 কোটি টাকার বেশি। চলতি বছরেও জেলায় 3,40,000 টন গুড় ও 49,500 লিটার রস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য 91 কোটি 20 লাখ টাকা। গুড় পাটালির নির্ভেজাল স্বাদ ও ঐতিহ্য ধরে রাখতে নতুন করে খেজুর গাছ রোপণের পাশাপাশি গাছিদের প্রশিক্ষণ, উপকরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছেন কর্মকর্তারা। আমাদের এই খেজুরের গুড় এর চাহিদা সারা বাংলাদেশেই রয়েছে। প্রায় 1 কোটি খেজুরের চারা ইতিমধ্যে আমরা রোপণ করেছি এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ইতিমধ্যে আমাদের এক ব্যাচ ট্রেনিংয়ের জন্য আমাদের শিডিউল হয়েছে। যশোর জেলায় 665 হেক্টর জমিতে 3,04,000 খেজুর গাছ আছে, আর গাছি রয়েছে 5,125 জন। এখন যশোর। প্রথম দেখায় মনে হতে পারে যাত্রার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ট্রেনটি। জ্ঞানার্জনের শিক্ষার্থীদের আগ্রহী করতে এভাবেই স্কুল ভবনকেই ট্রেনের আদলে বানিয়েছে রাজশাহীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আকাশের ট্রেনে চেপেই শ্রেণীকক্ষে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণ আঙিনা প্রতিটি দেয়াল মনে করিয়ে দেয় তামিল সিনেমা ম্যাডাম গীতা রানীর কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্কুলটিতে দেখতে ভিড় করছেন অনেকেই। রায়হানুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। সম্মানিত যাত্রী সাধারণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, স্টেশনে জ্ঞানের আলো এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে। প্রতিদিন সকাল 9টায় ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মহাকাশ অভিমুখে ছেড়ে যাবে ট্রেনটি। সবুজ কৃষ্ণচূড়ার নিচে স্টেশন কলকাকলি। প্রথম দেখায় মনে হবে যাত্রীদের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে আছে লাল সবুজ ট্রেন জ্ঞানের আলো এক্সপ্রেস। তবে এটি কোনো ট্রেন না, বরং স্কুল ভবন। আধা পাকা টিনশেডের এই ভবনে রয়েছে 3টি ক্লাসরুম, একটি গ্রন্থাগার। কিন্তু এক স্কুলে 2 ধরনের ভবন থাকায় শিক্ষার্থীদের মাঝে বিরাজ করত অনাগ্রহ। এ অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতেই এমন উদ্যোগ নিয়েছে রাজশাহীর পুঠিয়ার এই প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ট্রেনে বসে ক্লাস করছে, এটাতে অনেক আনন্দদায়ক করছে। এই রং করার পর আমরা আরও উৎসাহিত স্কুলে আসার জন্য। আমাদের জীবনে একটি জার্নি আছে, জার্নির কারণে ম্যামেরা সবাই একসাথে আলোচনা করে এই ট্রেনটা বানিয়েছে। নতুন আঙ্গিকে বিদ্যালয় ভবন সাজানোর প্রশংসা করছেন অভিভাবকরাও। ট্রেনের মতো শিক্ষার্থীদের জীবনের যাত্রাও সুশৃঙ্খল হবে বলে প্রত্যাশা তাদের। স্কুলটা ভালো, আমাদেরও মন চায় যে বাচ্চাদের লেখাপড়া আমরাও শেখাবো, তাদেরও বড় করব। দেখছি যে এইটুক লেখাপড়ার উন্নয়ন হচ্ছে, মানুষের মতন মানুষ করব। আমাদের যে থিমটা সেটা হয়তো বা পরবর্তী সময়ে যে প্রজন্মটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটা হয়তো বা আমরা সফল করতে পারবো। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের অনুশীলনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া দেয়ালে সাঁটানো টমাস আলভা এডিসনের আবিষ্কারের গল্প, প্রধান শিক্ষককে লেখা আব্রাহাম লিঙ্কনের চিঠি সহ বিভিন্ন নীতিবাক্য থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারবে। 2022 সালে আমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হিসাবে নির্বাচিত হয়েছি। এবছর আমাদের স্কুল শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে বিভাগে ফার্স্ট হয়েছে। আমরা তাদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করব। আমরা তাদের মন এবং তাদের মননে আমরা এই বীজটা বপন করে দিতে চাই। জীবনের প্রতিটি স্টেশনে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পৌঁছে যাক মহাকাশ পর্যন্ত, এই প্রার্থনা শিক্ষক, অভিভাবক সকলের। রাকিবুল হাসান, এখন রাজশাহী।
শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।